স্বাগতম। কামরূপ কামাখ্যা যে যা তথ্যে আছে যে দুর্গার শরীরে একটি অংশ সেখানে পড়েছিল, যোনি, এবং তার যে উৎসব বা পূজা সেটা তো সামনেই, খুব সামনে, এবং এটার একটা অদ্ভুত ধরনের সমস্ত বঙ্গ সমাজ থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত প্রান্তের হিন্দুদের মধ্যে একটা অসম্ভব আকর্ষণ যে এই সময় নাকি যা চাওয়া যায় তা পাওয়া যায়, কিন্তু যেতে পারেন না অনেকেই, কারণ গুয়াহাটি থেকে যেতে হয় কামরূপে এবং এই কামাখ্যাতে, তো ফলে এত ভিড় হয় যে স্টেশন ফেশনে লোকে থাকতে হয়, কিন্তু তবু অনেকে যান। সেই যাওয়াটা বড় কথা না, কিন্তু আপনি কি সেখানে যেতে পারছেন, সেখানে যোগ্যতাই ইত্যাদি করতে পারছেন, এটা হচ্ছে কি সবথেকে বড় বিষয়। এবং এটা নিয়ে অম্বুবাচী, এইটে আমাদের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে গ্রহ রাশি ইত্যাদির ক্ষেত্র থেকে, এই নিয়ে দ্য মোস্ট রিলায়েবল ক্যারেক্টার ইন দিস মানে ম্যাটার যেটা বলা যেতে পারে, সন্দীপ শাস্ত্রী, ওয়েলকাম। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধার্থ শ্রী গণেশকে প্রণাম। এই যে একটা কামরূপ কামাখ্যা এবং তার সঙ্গে কামাখ্যায় যাব, তার সঙ্গে অম্বুবাচী, যায় না কেউই, কারণ কে যাবে, মানে তখন একটা জানুয়ারি মাসে যাওয়ার এই সময় যাওয়ার মধ্যে ডিফারেন্স রয়েছে। সব জায়গায় পুরীর মন্দিরেও যদি রথের সময় যায় তো দাঁড়াতেই পারবে না কোথাও। তো আমার কথাটা যেটা, যে এই যে একটা মানুষের আবেগ, তার প্রত্যেকেই চায় যে তার হয়ে একটা পুজো দিক, একটু লাল কাপড় এনে দিক, যে সেটাকে সে সুন্দর করে সাজিয়ে রেখে দেবে কোথাও একটা তার টাকার জায়গায়। বাই এই গ্রহ এবং রাশির দিক থেকে এটা ইতিবাচক এবং নেতিবাচক দিকটা যদি একটু বলো। একদম, দেখো গ্রহ নক্ষত্র তুমি যদি বলো তাহলে আমরা জানি কিন্তু পৃথিবীও আমাদের একটি গ্রহ, তাই না? তো এবার পৃথিবীর ওপরে তার উপগ্রহ রয়েছে, তার নক্ষত্র রয়েছে, সব কিছুই রয়েছে। তো ধরা হয় যে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদ যখন হবে তখন ধরিত্রী ঋতুমতী হয়। ধরিত্রী মানে হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর ঋতুমতির সময়টাকে অম্বুবাচী হিসেবে ধরা হয়। আমরা জানি একটি নারী যখন ঋতুমতী হন এবং তারপরেই তিনি সন্তান ধারণ করবার ক্ষমতা রাখেন, ঠিক সেই রকমই অম্বুবাচীর পর পজিটিভ দিক কোন দিকগুলো হয়, যেমন হচ্ছে আমাদের শস্য শ্যামলা হয়ে যায়, আমাদের ধরিত্রী প্রচুর ফসল হয়, এবং তার পাশাপাশি আমরা নতুন করে অনেকগুলো পজিটিভ সাইন পাই আমাদের গ্রহের দিক থেকে। যেমন কারোর হয়তো চাকরিগত দিক থেকে বাধা রয়েছে, আটকে রয়েছে, কারোর বিবাহ রিলেটেড সমস্যা হচ্ছে, কারোর শারীরিক সমস্যা হচ্ছে, ডাক্তার দেখাচ্ছে তবুও রোগ কমছে না, ডাক্তার চেঞ্জ করছেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ দরকার। কিন্তু এই সময় প্রতিকার প্রতিবিধান যদি আমরা করতে পারি সঠিকভাবে, তাহলে সবথেকে বড় ব্যাপারটা হয় যেটা, যে এই নেগেটিভ জায়গাগুলো কিন্তু কেটে যায়। এবার প্রসেসটা কি, ধরুন এই বছর যেটা আছে যে 22শে জুন 2025 দুপুর 2:56-তে অম্বুবাচী শুরু হচ্ছে এবং 26শে জুন 2025 দুপুর 3:19-এ অম্বুবাচী শেষ হচ্ছে। এই ফেজটা কিছু স্পেশাল কাজকর্ম ঘরে বসে করা যেতে পারে, এবং আমরা যারা অ্যাস্ট্রোলজার যারা এই ধরনের কাজ করে থাকি তারা বিভিন্ন মানুষের জন্য কল্যাণ করে থাকি। কল্যাণের মাধ্যমটা আমি আপনাদের জানাবো, কেউ আছে নিয়ে নিই। হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার প্রসন্নদা। নমস্কার। নমস্কার সন্দীপ বাবু। নমস্কার। হ্যাঁ, আপনার প্রোগ্রাম আমি অনেকদিন থেকে 14-15 সাল থেকে দেখি, খুব ভালো লাগে। আমি যাওয়ার চেষ্টা করেছি কিন্তু যেতে পারিনি। আবার চেষ্টা করব আমার মেয়ের জন্য যাওয়ার, মেয়ের সম্বন্ধে একটু জানবো। আপনি কোথেকে কথা বলছেন দিদি? আমি রামপুরহাট থেকে বলছি। রামপুরহাটের পাশে আর কি। আচ্ছা, রামপুরহাটের পাশে মানে কোথায়? রামপুরহাটের নলহাটি। নলহাটি। তাহলে এত রামপুরহাটে পাকুড় থেকে লোক চলে আসছে রামপুরহাটে দেখাতে, আপনি নলহাটি থেকে আসতে পারেননি? হ্যাঁ, মানে ওই জন্যই রামপুরহাটের নামটা। নিশ্চয়ই আমার মনে হচ্ছে আপনার মেয়ের ডেট অফ বার্থটা কিচ্ছু নিলাম না, ওর শনি গ্রহের প্রবলেম আছে। শনি গ্রহের প্রবলেমে কিন্তু তুমি কোনো রোগ হলে সঠিক ডাক্তারের কাছে পৌঁছতে পারবে না, অ্যাস্ট্রোলজি দিক থেকে ও ঠিকঠাক করে রেমেডি পাবে না, রেমেডি করাতে চাইবে না, নেগেটিভ পাপ কারক গ্রহের দশা চলছে। বলুন ডেট অফ বার্থ শুনি একবার। 2/7/96। সময় শুনবো। সময় সকাল 10:24। আর জন্মস্থান? জন্মস্থান হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ, আচ্ছা। আর একটা জিনিস হচ্ছে মেয়ের নামটা শুনবো। অনামিকা ঘোষ। অনামিকা। মঙ্গলবার ছিল? হ্যাঁ, মঙ্গলবার।
সিংহ লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ আপনার মেয়ের, জানা ছিল? হ্যাঁ। বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। চারটা দেখি। হ্যাঁ। একেবারে দেখো দাদা, আমি প্রথমেই বললাম শনি ওর ড্যামেজ পজিশনে বসে আছে, যে কারণে ও কিন্তু কোনো রকমভাবে কোনো প্রতিকার প্রতিবিধানের পথ খুঁজেও আপনি পাচ্ছেন না। আমি আপনাকে বললাম নলহাটি থেকে রামপুরহাট খুব কাছে, ফরেস্ট অফিস, তার সত্ত্বেও আপনি আসতে পারেননি। আপনার মেয়ের অষ্টম স্থানে শনি এবং কেতু পিতৃদোষ বা সাধু সর্পদোষ হয়ে বসে রয়েছে। এটা খুব খারাপ দোষ। এটা ওর শারীরিক জায়গা, অর্থনৈতিক রোজগারের জায়গা, উন্নতির জায়গা, পাশাপাশি বিয়ে বা বিবাহিত লাইফের উপর ডিস্টার্ব ক্রিয়েট করবে। এছাড়া আপনার মেয়ে কিন্তু এমনি বুদ্ধিমতী, বিশেষ করে আমি একটা জিনিস জানতে চাইছি, আবার হরোস্কোপটা যদি একটুখানি স্ক্রিনে ফেলা যায়, যে তাহলে আমরা আরেকটুখানি ডিটেলে জানবো এর ব্যাপারে। হ্যাঁ বলো। দেখো, এর ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার, দশম স্থানে শুক্র নিজের ঘরে বসে রয়েছে মঙ্গলযুক্ত হয়ে। এর চার্ট অনুযায়ী পড়াশোনার ক্ষেত্রে কম্পিউটার রিলেটেড কোনো লাইন বা বিশেষ করে আমি স্পেসিফিক বলছি ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো লাইন যদি ওর হয় তাহলে ওর খুব ভালো হবে। কারণ হচ্ছে এখানে অষ্টমে শনি কেতু ওর পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব দেবে না, চাকরিগত উন্নতির ক্ষেত্রে ডিস্টার্ব দেবে, বিয়ের ক্ষেত্রে সমস্যা দেবে, উন্নতি করার ক্ষেত্রে তোমার দেখো যেমন আমি ম্যানেজমেন্টের দিক থেকে ওর দুটো ম্যানেজমেন্টের দিকটা খুব ভালো দেখা যাচ্ছে। একটা তো ধরো যদি MBA করে ও, তাহলে হিউম্যান রিসোর্সের উপর যেতে পারে অথবা হসপিটাল ম্যানেজমেন্টের উপর যেতে পারে, ভীষণ ভালো হবে। মানে তুমি হিউম্যান রিসোর্সের কথা বলছো? একদমই তাই, একদম। সেটা করলে সাকসেস মানে ভালো সাকসেস পাবে, জন্মস্থান থেকে দূরে যতটা দূরে থাকবে সেটা ওর জন্য বেটার। এমনকি কর্মসূত্রে দেশের বাইরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, হিউম্যান রিসোর্স একদম। কিন্তু বর্তমান যা বয়স, জানি না বিয়ে হয়েছে কিনা, ম্যারিড লাইফটা কিন্তু একদমই সুখকর নয়। এই জায়গাটা একটা প্রতিকার করাবেন। শুনি কি পড়াশোনা করেছে আগে শুনি। পড়াশোনা ও গ্র্যাজুয়েশন করেছিল বোটানি নিয়ে, ওই কম্বাইন পরীক্ষা গেলে ও সিজিএল সব অনেক কিছু দিয়েছে, 2-1 পাস করে, তৃতীয়বারে পাস করতে পারেনি। তারপরে আবার ও MBA করলো। MBA তে মার্কেটিং করেছে। এইখানে হয়ে গেছে মুশকিল। চাকরি করছে, ভর্তি হতে বললেন? মানে চাকরি করছে, মানে এই 6 মাস হলো জয়েন করেছে ব্যাঙ্গালোরে একটা। না সে ঠিক আছে, কিন্তু সন্দীপ বাবু যেটা বলছেন, যে আপনি বলছেন MBA পড়েছে মার্কেটিং নিয়ে, তাই তো? হ্যাঁ। সন্দীপ বাবু কি বললেন, কি নিয়ে পড়া উচিত ছিল? ওই HR নিয়ে বলছিল। HR নিয়ে পড়া উচিত ছিল। তাহলে মুশকিলটা সেখানে, এগুলো সূক্ষ্মতেই সূক্ষ্ম ব্যাপার। মানে এই অ্যাস্ট্রোলজি কিন্তু খুব সুন্দরভাবে দেখুন, ও কিন্তু এগোলো নীল সাবজেক্টটা। হ্যাঁ, প্রথমত তো গ্র্যাজুয়েশনের পর ও সরকারি চাকরির জন্য অনেকটা সময় নষ্ট করেছে, দেন আফটার ও MBA করলো, কিন্তু MBA এর সাবজেক্টটা ওর জন্য খুব খারাপ। মানে এটা আমরা দেখেছি, মার্কেটিং বা ফিনান্স রিলেটেড সাবজেক্টটা অনেক মেয়েরাই বলে যে আমরা নিতে পারছি না বা করতে পারছি না। আপনার মেয়ের ক্ষেত্রে স্পেসিফিক্যালি হবে, ও যদি এই চারটা নিতে তাহলে ভালো হতো, বা ও আফটার 12 যদি ও হসপিটাল ম্যানেজমেন্ট করতো তাহলেও কিন্তু খুব ভালো উন্নতি করতো। তো ও এই জায়গাটা ভুল একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আপনি এখন হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, ও একটা যে ব্যাংকে পরীক্ষা দিয়েছিল, সেসব ব্যাংকগুলো রিজার্ভ ব্যাংক বাদ দিয়ে যেসব ব্যাংকগুলো হয়তো দুবারই লিখিততে পাস করেছিল, ভাইভাতেও পাস করেছে, কিন্তু ওকে ওয়েটিং লিস্টে দিয়ে দিয়েছে। এখন কোথায় চাকরি করছে? কোথায়? ব্যাঙ্গালোরে। এখন ব্যাঙ্গালোরে আছে। আচ্ছা, আপনি একটা কাজ করাবেন ম্যাডাম, আপনার মেয়ের ক্ষেত্রে এই 4টা চাকরি করবে, চাকরিতে উন্নতির জায়গা রয়েছে। এখন সাবজেক্ট যদি ভুল হয়ে যায় নতুন করে তো আর MBA করতে পারবে না। হ্যাঁ, এখন এই জায়গাগুলোর প্রতিকার করান, যে জায়গায় ও রয়েছে সেই জায়গা থেকে রেকটিফিকেশন করে ওকে সঠিক পথে চলতে হবে, এবং তার জন্য প্রতিকারটা ইমিডিয়েটলি দরকার। শনি কেতুর প্রতিকার বারবার বলছি আমি এই চার্টে করানো দরকার, এবং শুক্র মঙ্গল বীজযোগের প্রতিকার করানো দরকার, কারণ এরপরে যখন আপনি বিয়ের দিকে এগোবেন তখনও কিন্তু ওটা আনসাকসেস হবে, এবং এই জায়গাটা যাতে না হয় তার প্রতিকার প্রতিবিধান আগে ভাগে করিয়ে রাখুন, ঠিক আছে? এটা করব। একটা বলছি যে যেটা ওয়েটিং লিস্টে আছে সেটা কি হওয়ার চান্স আছে? হ্যাঁ বলছে তো, চার্টে তো চান্স রয়েছে, বাধা দিচ্ছে শনি কেতু, না কাটালে কি করে আর হবে? শনি কেতুর ক্যারেক্টারটাই হচ্ছে, আমি আগের দিন প্রত্যেকটা এপিসোডে আমি উদাহরণটা দিই, যে ভাত মেখে রেডি রয়েছে, মুখে দিতে পারছি। ধন্যবাদ। সঙ্গে আমি দ্রুত একটুখানি আপনাদেরকে জানিয়ে দিই, এই যে আমাদের আলোচ্য বিষয়টা যেটা অম্বুবাচী নিয়ে রয়েছে, এই অম্বুবাচীর পুজো আচ্চা ইত্যাদি যে কোনো ব্যাপারই বা প্রতিকার প্রতিবিধান করার, মানে যিনি ফোন করেছেন তাকেও একই বলার রয়েছে। তিনি রামপুরহাটের কাছ থেকে ফোন করছেন, তাই রামপুরহাটে তিনি যাচ্ছেন 8 তারিখ, মানে কালকে। যাই হোক, রামপুরহাটে 8 তারিখ, 9 তারিখ হচ্ছে বালুরঘাট, 11 তারিখ
বোলপুর, 12 তারিখ হচ্ছে ব্যারাকপুর। বোলপুর হলেও তো যেতে পারে বাবা। না, বোলপুরটা অনেকটা দূর, অনেকটা দূর। নলাটি থেকে রামপুরহাট একদম একটা স্টপেজ। ঠিক আছে, 12 তারিখ হচ্ছে ব্যারাকপুর, 13 তারিখ হচ্ছে অন্ডাল। হাওড়াতে একটা নতুন চেম্বারে তিনি বসবেন, তাকে অনুরোধ করে নিয়ে যাওয়া হয়েছে। হাওড়াবাসী ভীষণ দাবি ছিল, তো ফলে হাওড়াতে তিনি বসা শুরু করছেন 14 তারিখ থেকে। 14 জুন থেকে তিনি হাওড়ায় বসবেন। 15 জুন বর্ধমান, 17 জুন আলিপুরদুয়ার, 18 জুন কোচবিহার, 19 জুন শিলিগুড়ি, 21 জুন হাজরা, 24 জুন বাঁকুড়া। এই যে অংশটা, এটা হচ্ছে টিপিক্যাল ফর অম্বুবাচী। এরপরে কিন্তু অম্বুবাচীর আর প্রশ্ন থাকছে না। এরপরে হচ্ছে গিয়ে 4 জুলাই হচ্ছে দুর্গাপুর, 9 জুলাই হচ্ছে আসানসোল, সিউড়ি হচ্ছে 11 জুলাই, 23 জুলাই গুয়াহাটি। কিন্তু বুকিং নাম্বারটা যেটা যাচ্ছে অম্বুবাচী নিয়ে, সেটা সন্দীপবাবুর সঙ্গে। সন্দীপের মানে চমৎকার যেটা প্রেডিকশন করলেন, এগুলো রেয়ার, এগুলো যারা শিক্ষিত মানুষ তারা তো বুঝতে পারছেন। তিনি বললেন যে ম্যানেজমেন্ট পড়বে, সাবজেক্ট শুড বি হিউম্যান অ্যান্ড রিসোর্স। ভদ্রমহিলা বললেন যে আনফর্চুনেটলি ম্যানেজমেন্টই পড়েছে, কিন্তু সাবজেক্টটা নিয়েছে অন্য মার্কেটিং অ্যান্ড ফিনান্স। চলো, এবং তোমার এই ধরনের ভুলগুলো মানে বিশেষ করে এখন দেখো ক্লাস 12 হয়ে গেল, 12 হয়ে যাওয়ার পর এখন বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্ন কোর্স নিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। কারণ এখনকার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বাচ্চাদের সাথে মিশে, যে 12-এর পর তারা চাইছে একেবারে প্রফেশনাল কোর্সে ঢুকতে, তারা রেগুলার কোর্সে ঢুকতে চাইছে না। তো এই প্রফেশনাল কোর্সটা বাছাই করাটা, এবং আমি কিন্তু বারবার বলি প্রত্যেকটা এপিসোডে যে বাবা মার দায়িত্ব কিন্তু শুধু সায়েন্স শুনে চলে আসাটা উচিত নয় কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, তাকে সায়েন্সের দিকটা জানতে হবে। ঠিক আপনিও আপনার মেয়েকে একদম সঠিক পথে নিয়ে গেলেন, ম্যানেজমেন্টও করলো, বাট ওর সাবজেক্টটা একদমই তাই। ও যদি এইচআর নিত আজকে কিন্তু খুব ভালো জায়গায়, মার্কেটিং এর জায়গায় ও যদি এইচআর নিয়ে পড়তো, এখন ওর মার ফোন করারই হয়তো দরকার হতো, প্রয়োজন পড়তো না, চাকরি বিষয়ক ফোন করার প্রয়োজন ছিল না, হয়তো বিয়ের ব্যাপারটা একেবারে রয়েছে। এবারে এই ধরনের সমস্যাগুলো, কারণ ভাইটাল টাইমে একটা ভালো তিথি, সেটা হচ্ছে অম্বুবাচী। এই অম্বুবাচী তিথিটাতে সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এই এডুকেশন রিলেটেড যা সমস্যা, বিয়ে রিলেটেড যা সমস্যা, ক্যারিয়ার রিলেটেড যা সমস্যা, এবং আমি কি বললাম যে অম্বুবাচীর পরে আমাদের ধরিত্রী নতুন রূপ পায়, ঠিক সেই রকমই নতুন রূপ পাবে কিন্তু আপনার ব্যবসায়। যদি আপনি এখন অবনতি করছেন, ব্যবসার সাফল্য পেতেও এই সময়টা আপনি কাজে লাগাতে পারেন। অম্বুবাচীর এই যে সময়টা 22 জুন থেকে 26 জুন, যে টাইমিংটা আমি বলে দিলাম, এই সময়টাতে কোনো রকমভাবে ধরিত্রীকে আঘাত করা যাবে না। বিশেষ করে অনেক মনীষীরা, অনেক সন্ন্যাসীরা এবং অনেক বাড়ির বিধবারা এই সময় কিন্তু খুব রীতি এবং পালন করে চলে। কি করেন তারা? কিন্তু এই সময়টাতে একেবারে আলাদা থাকেন এবং ব্রহ্মচর্য পালন করেন, আগুনের ছোঁয়া কোনো কিছু খান না, ফলমূল খান। এবং আগুনের ছোঁয়া মানে আগুনটা যদি আমরা একদম আগেকার সময় ধরি, আগুনটা ধরানো হতো কিন্তু মাটিতে উনুন তৈরি করা হতো, তার মানে ধরিত্রীকে আঘাত করা হচ্ছে বা আগুনে ধরিত্রীকে তাপ দেওয়া হচ্ছে, তাই আগুন জ্বালানো এই ক্ষেত্রে অনেকে বারণ করেন। কিন্তু আমি আপনাদের ক্ষেত্রে বলবো যে বিভিন্ন দিক থেকে আমরা যারা নমিনাল মানুষ, তারা ছোটোখাটো কিছু জিনিস আমরা মেনটেন করতে পারি। যেমন এই সময় কোনো চুল, দাড়ি, নখ এই জাতীয় কোনো জিনিস কাটা উচিত নয়। এই সময় কোনো চারা গাছ পুঁতবেন না বা কোনো গাছ তুলে ফেলবেন না, এবং মাটিকে আঘাত দেবেন না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে নর্মাল জামা কাপড় এখন তো ওয়াশিং মেশিনে সবাই কাচেন, কিন্তু অনেকে যারা হাতে করে কাচেন, তার মানে মাটিকে আঘাত করে যারা কাচেন, তারা এই সময় কাচবেন না। এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু মেনটেন করবেন এই সময়টাতে। এবং সবথেকে বড় ব্যাপার, অম্বুবাচীটা পেরিয়ে গেলে, অম্বুবাচীর সময়টাতে আমরা জানি যে মায়ের রূপ যে জায়গায় রয়েছে সেখানে মায়ের মুখ ঢাকা থাকে। আপনার বাড়িতেও যদি কোনো মায়ের রূপের মূর্তি থাকে বা ফটো থাকে, সেটাকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন এবং অম্বুবাচী পেরিয়ে গেলে সেই কাপড়টি খুলে ফেলবেন। এই ধরনের জায়গাগুলো মেনটেন করার পর আমরা ধরিত্রী যেমন নতুন রূপ পাবে, সেই রকমভাবে আপনার জীবনেও কিছু নতুনত্ব আসবে। এবং সেই আসার মাঝে আপনি আপনার অর্থনৈতিক উন্নতির জায়গা, ব্যবসায়িক উন্নতির জায়গা, কর্মের উন্নতির জায়গা, এগুলো পেতে পারেন। একটা জিনিস যেটা বারবার আমি বলবো, সেটা হচ্ছে আমি লাস্ট মান্থে আমাদের যখন একটা প্রবলেম এলো আমাদের ভারতবর্ষের বুকে বলা যেতে পারে, একটা অ্যান্টি সোশ্যাল একটা প্রবলেম এসেছিল, মানে বলা যায় যে অ্যাটাক এন্ড ফ্রম দেয়ার, একদম। এবং সেখানে একটা ওয়ারের একটা জায়গা, একটা ওয়ারের মতো হলো। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু পেরিয়ে গেল, এই সময়টাও পেরিয়ে গেল।
কিন্তু মানে হঠাৎ ভাবে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এবং আমরা অফ স্ক্রিন না তুমি যেটা বলেছো আমি তোমাকে বলি যে 29শে মে অবধি একটা ডিস্টারবেন্স থাকবে। সত্যি তো 29 মে অবধি তো একটা ডিস্টারবেন্স ছিল, 26 জন মারা যাওয়ার পর একটা যুদ্ধের মতন হলো, তারপর হঠাৎ করে ধুম করে বন্ধ হয়ে গেল যুদ্ধটা। তারপরে তো দেশে বিদেশে সবাই গেল যে আমাদের দেশে এই কাণ্ড কারখানা হচ্ছে। তারপরের গল্প বলো যে তাহলে কি আমরা শান্তিতে থাকবো, আর কোনো অশান্তি নেই, ব্যবসা বাণিজ্য চলবে ইত্যাদি ইত্যাদি, ভারতবর্ষ কোথায় দাঁড়াবে? না, ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, কেউ বলেন যে হাতে মারা, কেউ বলে ভাতে মারা। আচ্ছা, তো এখন যে পরিস্থিতি তৈরি হবে আমরা কিন্তু ভাতে মরতে চলেছি। আমি আসছি এটা নিয়ে ডিটেলসে। কেউ আছে? আচ্ছা, হ্যালো হ্যালো, বলুন। নমস্কার। নমস্কার, আমি বালিগঞ্জ থেকে বলছিলাম। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? ছেলের নাম শুভঙ্কর দাস। শুভঙ্কর দাস? হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ হচ্ছে 14/12/88। সময় বেলা 1:05। কোথায় হয়েছে? কলকাতায়। কলকাতা, আচ্ছা। জন্মবার ছিল বুধবার, তাই তো? হ্যাঁ, বুধবার। মীন লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ জানা ছিল? হ্যাঁ। বৃহস্পতি বক্রী অবস্থায় কেন জানা ছিল? আপনি দেখিয়েছেন কাউকে? হ্যালো, আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে, একটু সিগন্যালে আসুন। আমি আগে আমি কাউকে দেখাইনি, কিন্তু মানে যখন ওর একটা যাই হোক, কাকে দেখিয়েছেন আমার জানা দরকার নেই, আপনি জানেন। আমি কিছু প্রবলেম বলছি, এগুলো একটু শুনবেন, মেলাবার চেষ্টা করবেন। আপনার ছেলের লগ্নে মঙ্গল বসে রয়েছে, একটা মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো। চন্দ্র রাহু যুক্ত হয়ে গ্রহণ দোষ সৃষ্টি করলো। রাশির ওপর শনির 7.5 প্রভাব চলছে। রবি শুক্র, হ্যাঁ 7.5 ফেস চলছে। রবি শুক্রযুক্ত হয়ে দাহ্যযোগ সৃষ্টি করলো বা দারিদ্র্য যোগ সৃষ্টি করলো। আর ষষ্ঠে কেতু। এই যে গ্রহের পজিশনগুলো বললাম আমি আপনাকে, এটার কারণে আপনার ছেলের উচ্চ শিক্ষা খুব একটা হবে না, সাধারণ মানের একটা শিক্ষা কিন্তু ওর হবে, এবং পাশাপাশি সাধারণ মানের একটা চাকরি হবে। মানে অর্থনৈতিক দিক থেকে যেরকম ধরনের একটা লাক্সারিয়াস লাইফ, হ্যাঁ ওটা কিন্তু ও লিড করতে পারবে না। পাশাপাশি ওর বিবাহিত জীবন ভীষণ খারাপ এই চার্টের মধ্যে। কারণ বিবাহিত জীবনটা খারাপ কোন দিক থেকে আমি বলছি, সেটা হচ্ছে বিয়ের পর অ্যাডজাস্টমেন্ট, বা অনেক সময় আমরা দেখি যে অনেক মহিলারা অনেক পুরুষকে দাবড়িয়ে রাখেন, ডমিনেট করে। সেই রকম ধরনের পরিস্থিতি আপনার ছেলের সাথে তৈরি হতে পারে, যেটার কারণে আপনাদের পারিবারিক ক্ষেত্রে ভীষণ গন্ডগোল, বা সম্পর্কের দিক থেকে, বা আমার সাথে সম্পর্কটা অনেক ডিস্টেন্স বেড়ে যাবে। আচ্ছা, শুনি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আপনি আপনার ফোনটা নিয়ে একটু বারান্দায় যান না। বারান্দাতেই আমি আছি দাঁড়িয়ে। নেটওয়ার্কের সমস্যা আছে, শুনবো। হ্যাঁ বলুন। পড়াশোনা শুনবো আগে। মানে আমি থেকে কি করে মুক্তি পাবো? আরে মুক্তির ব্যাপার নেই, পড়াশোনা কতদূর করেছে? পড়াশোনা বিকম পাস করতে। বিকম পাস? আর পড়েনি কেন? আর পড়েনি, অ্যাকাউন্টেন্টের চাকরি একটা পেয়ে গেল তো। চাকরি পেয়ে গেল বলছে, আর পড়েনি। কিসে পেয়েছে? চাকরিটা কিসে পেলো? চাকরিটা এমনি ছোটখাটো একটা কোম্পানি করছিল, তারপরে উনি তো তাই বললেন বাবা। না ইয়েতে পেয়েছে, এখন লালবাজারে করে। দাদা সে করুক। আচ্ছা, বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে? বিয়ে না, বিয়ে হয়নি তো। আচ্ছা, বিয়ে হচ্ছেই না। দাদা বিয়ের ব্যাপারে উনি যেটা বলেছেন যে বিয়ে হবে, বিয়ে হওয়ার পর ওর বউয়ের আন্ডারে চলে যাবে, এবং তখন আপনাদের ফ্যামিলির সঙ্গে একটা অশান্তি তৈরি হবে। এবার বিয়ের আপনি কমিউনিকেশন যোগাযোগ করছেন তো? আপনি বিয়ের খোঁজ খবর করছেন তো? হ্যাঁ হ্যাঁ। হচ্ছে না কেন? হচ্ছে না, একদম কেউ আসছে না। কেউ আজকে একটা আসার কথা ছিল, এলো না তারা। কি বলবো আর। আপনি ছেলের মাঙ্গলিক দোষটা কাটান। আমি যে কথাগুলো বললাম যে বিয়ের পর এই ঘটনাগুলো আপনার ছেলের সাথে ঘটতে পারে ডিউ টু মাঙ্গলিক দোষ, এটাকে কাটিয়ে ফেলুন। কারণ এই মাঙ্গলিক দোষের ক্যারেক্টার দুরকম হয়। একটা হচ্ছে বিয়ে হতে বা বিয়ে হবার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়, তা না হলে বিয়ের পর বিবাহোত্তর জীবনটা এই ডিস্টারবেন্সগুলো তৈরি করে। এবং তুমি দেখো বিবাহোত্তর জীবন এখনো শুরু করেনি, তার মানে ওর মায়ের হাতে কিন্তু অপশন আছে, এখনই আমি এই দোষটাকে কাটাতে পারি। আপনি ধরুন পড়াশোনা বা চাকরি, এইটা
এইটার প্রতিকার আমি এই মুহূর্তে বলবো না যে এই ধরনের কোনো প্রতিকার করানোর প্রয়োজন। খুব দরকার যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাঙ্গলিক দোষের প্রতিকার করান। ছেলের বিয়ের যোগ চলছে, 2027 সালের জুন মাস পর্যন্ত বিয়ের যোগ রয়েছে এবং গত বছর সেপ্টেম্বর থেকে বিয়ের যোগ চালু হয়ে গেছে। এবার বিয়ে এখনো পর্যন্ত হয়নি, হওয়ার পর কিন্তু আমি আপনাকে ভবিষ্যৎ বলে দিলাম যে কি কি হতে পারে। যদি সেটা না চান তাহলে সেক্ষেত্রে ইমিডিয়েট এটার প্রতিকার করান, ছেলের বিয়েও হবে এবং ভালোও থাকবেন আপনারা। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। হ্যাঁ, তুমি যেটা বলছিলে যে আমাদের যুদ্ধ বিগ্রহ দেশজ আন্তর্জাতিক ক্ষেত্রে ভাতে নয় পাতে মারা, হাতে নয় ভাতে, হাতে নয় ভাতে, হ্যাঁ একদম। কিভাবে মারবো, কিভাবে আমরা ভাতে মরবো, সেটা হচ্ছে দেখো আমাদের যুদ্ধ একটা তো দেখা যাচ্ছে যে এই দেশ ওই দেশকে অ্যাটাক করছে, ওই দেশ এই দেশকে অ্যাটাক করছে, আমরা শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, গোলাবারুদ হচ্ছে, অনেক প্রাণ যাচ্ছে, আমাদের শহীদ হচ্ছেন আমাদের সেনারা যারা আমাদেরকে গার্ড দিচ্ছেন, এবং যেটা খুবই বেদনাদায়ক। কিন্তু এখন যে যুদ্ধটা হবে, এই যুদ্ধটা তুমি আজকের এপিসোডটা মনে রেখো, আগস্ট এবং সেপ্টেম্বর পর্যন্ত একটা আমি ডেডলাইন দিয়ে দিলাম। যুদ্ধ হবে মানে গোলাবারুদ? একদমই না, এটা একদম একটা নিবিড়ভাবে যুদ্ধ হবে যেখানে আমরা অর্থনৈতিক দিক থেকে চরম পরিমাণে ড্যামেজ অবস্থায় পড়ে যাব। ফিনান্সিয়াল ফাইট, এবং চরমভাবে জিনিসপত্রের দাম বাড়বে, এবং আমরা তার পাশাপাশি যে বৈদেশিক আমাদের যেটা এক্সপোর্ট ইম্পোর্ট হয় তার উপর প্রভাব পড়বে ভীষণভাবে। আচ্ছা, তো এখান থেকে দাঁড়িয়ে দুর্গাপুজোর আগে এসব বাজে বাজে কথা বলছো? একদমই তাই। দেখো এবছর কিন্তু সেপ্টেম্বরে দুর্গাপুজো, সেপ্টেম্বরে যদি দুর্গাপুজো হয়, জেনারেলি আমরা প্রতি বছর দেখি রাখি পূর্ণিমা পেরিয়ে যায়, মানে অগাস্ট মাসে রাখি হয়, দেন আফটার পুজোর মার্কেট চালু হয়। এটা প্রত্যেকটা ব্যবসায়ীরা আমাদের সাথে বলেন, কথা বলি যখন তখন একদম একদম। এইবারে কিন্তু সেটা একদম আলাদা। এবার কিন্তু রথের পর থেকে পুজোর মার্কেট শুরু হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা সেপ্টেম্বরে দুর্গাপূজা এবার ঢুকে যাচ্ছি বা পের করে ফেলছি, মানে তখন গলা কাটা দাম হবে। একদমই তাই, ভীষণ গলা কাটা দাম হবে। এবং অর্থনৈতিক দিক থেকে যেটা আমার ধরো ডেলিকার ইউজ একটা কোনো বস্তু, সেই বস্তুটা আমার লাগবেই। তুমি এখন বর্তমান কিনতে পারছো বা তোমার মনে হচ্ছে দামটা বেড়েছে, তাও নিতে পারবো 10 টাকা, ধরো 10 টাকা, সেই সময় কিন্তু ওটা 30 টাকায় গিয়ে দাঁড়াবে, তখন তোমার পক্ষে সম্ভব হবে না। তুমি গোল্ডের দামই দেখো, বর্তমান সময় 1-এর কোটায় চলে গেছে। তো আমরা এই জন্য আমাদেরকে কি করতে হবে, এটার একটা রেমেডি দরকার। তো রেমেডি হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমরা এটা কিন্তু বিশেষ করে আমি প্রত্যেক ব্যবসায়ী লেভেলের ক্ষেত্রে কথাটা বললাম, এটা কিন্তু বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে। আমি তোমাকে অফ স্ক্রিন একটা কথা বলছিলাম যে এখনকার ইয়াং জেনারেশন যারা আমাকে দেখাতে আসছে, তার বাবা মা আমাকে বলছেন, দেখুন তো দাদা ওর ছেলের আমার সরকারি চাকরি হবে কিনা। ছেলে দাবড়ে দিয়ে বলছে আমি করব না সরকারি চাকরি, তবে বোঝো দেখি, মানে তারা প্রাইভেট ফার্মের উপর দৌড়চ্ছে, তারা দেশের বাইরে চলে যেতে চাইছে, দেশের বাইরে চলে যেতে চাইছে, রাজ্যের বাইরে চলে যেতে চাইছে। ঠিক সেই রকম ভাবে যারা ব্যবসা করছি আমরা বর্তমান সময় এই রাজ্য জুড়ে বা ভারতবর্ষ জুড়ে, তাদের ক্ষেত্রে এই সময় ভীষণ ইউনিটি হওয়া দরকার। কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যবসায়ী প্রত্যেকটা সাবজেক্টের উপর প্রভাব ফেলবে, এবং সেই প্রভাবটা কিন্তু আমরা জনসাধারণ প্রত্যেকেই পাবো সেপ্টেম্বর। তাহলে সন্দীপ শাস্ত্রী মশাই যে মারাত্মক ভবিষ্যৎবাণীটা করে গেলেন যে যুদ্ধ হবে, কিন্তু সেই যুদ্ধটা কিন্তু লড়াই নয়, সেই যুদ্ধটা যে ফিনান্সিয়াল, মানে ইকোনমিক্যাল ফাইট যেটাকে বলা যেতে পারে, অর্থনৈতিক লড়াই। অর্থনৈতিক লড়াইয়ের তো একটা প্রবল ব্যাপার স্যাপার আমরা মাঝে মাঝেই শুনে থাকি। সেটা 2007 থেকে 2009 একবার হয়েছিল, তখন প্রণববাবু আমাদের অর্থমন্ত্রী ছিলেন ওই টাইমটাতে। তো ফলে আমরা সেগুলো দেখেছিলাম। ফলে যারা ব্যবসায়ী তারা দয়া করে সতর্কতা নিন, কারণ উনি ডেডলাইন দিয়েছেন কিন্তু অগাস্ট সেপ্টেম্বর ভয়ঙ্কর অবস্থা হবে বাজারের। তো ঘাবড়াবার কিছু নেই, যেমন খারাপ আছে তার প্রতিকারও আছে। তারা প্রত্যেকে সন্দীপ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন যারা ব্যবসায়িক মহল, একদম যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের কিন্তু এই সময় ভীষণভাবে সতর্ক হওয়া দরকার। এবং নতুন ব্যবসা শুরু করার আগে সাবজেক্ট দেখে নিয়ে করুন, কারণ হচ্ছে 10,000 টাকা ইনভেস্ট করলেও সেটা আপনার ডুবে যাবে। চমৎকার বললে আজকের অনুষ্ঠানটা একটা আমরা তুলে রাখছি, কারণ এটা একটা মারাত্মক ফিউচার কথা বললেন, এগুলো বলা দরকার, উচিত, শিক্ষিত ছেলে বলবে না কেন। তা আজকের মতন নমস্কার জানিয়ে শেষ করছি। প্রত্যেক বৃহস্পতিবার 3টে আর প্রত্যেক শনিবার দিন দুপুর 12টায় সন্দীপ শাস্ত্রী মশাইকে নিয়ে আমরা আনন্দের সঙ্গে উপস্থিত হব আপনাদের সামনে। একদম, নমস্কার। নমস্কার।